স্মৃতিতে আলপনা কি। স্যার যাই করুন দ্রুত এর সমাধান হওয়া উচিত, তা না হলে ক্যাম্পাসের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। এই ব্যাপারে আমরা আরেকটু আন্তরিক হলে আমরা একটা ভালো সমাধান বের করতে পারবো। আচ্ছা, বিআই সাহেব কি একা নাকি সাথে আর কেউ আসছেন? না, অন্য কারো কথা তো বললেন না, একাই আসবে। আর তুই ওনাকে বিয়ে করার চিন্তা ভাবনা মাথা থেকে একদম ছেড়ে ফেল। তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্যই তোকে কথাটা বললাম। রহমান সাহেবকে গিয়ে বলো যে তার বিয়ে আসছে। ও ব্যাপার শ্বশুর। হয়তো সেই স্বপ্নই আমাকে বিভোর করে দিয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর যখন বুঝলাম তিনি আমাকে বিয়ে করবেন না, তখন আমি নিজে থেকেই সরে এসেছি। কারণ তখন ভেবেছি এসব করে আমার কি লাভ হচ্ছে, একদিন হয়তো এসব করে স্যার নিজেই বিপদে পড়ে যাবেন। এই জন্য আমি চলে এসেছিলাম স্যার। বুঝতে পেরেছি। প্লিজ স্যার, এসব কথা প্রচার করে আমার ভবিষ্যৎটা নষ্ট করবেন না। দেখছেন না স্যার, ট্রোপার কথা কেউ বিশ্বাস করছে না, আমার কথাও বিশ্বাস করবে না। ওর তো বিয়ে হয়েছে, আমার তো বিয়েও হবে না স্যার। আর আমার ফ্যামিলি যদি এইসব জানতে পারে তাহলে আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। দেখো জান্নাত, তুমি একদম টেনশন করো না, তুমি চিন্তাই করো না। হয়তো তদন্তের ক্ষেত্রে বা তদন্তের খাতিরে আমরা তোমার বিষয়টা একটু উত্থাপন করব, কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমার ব্যাপারটা একদম বাইরে যাবে না, গোপন থাকবে, আমাদের মধ্যে থাকবে। থ্যাংক ইউ স্যার। তুমি তো স্যারের ব্যাপারটা জানতে, যখন ট্রোপা স্যারের বাসায় যেত কিংবা ট্রোপার যাওয়া আসা শুরু হয়েছে, তখন তুমি কেন ওকে সতর্ক করলে না? স্যার, ট্রোপা যে স্যারের বাসা যেত এটা আমি জানতাম না, কেলেঙ্কারের পর জেনেছি। আর আমি যদি জানতাম আমি অবশ্যই ট্রোপাকে বলতাম স্যার, কারণ আমি চাই না আমার মতো আরও কারোর জীবন নষ্ট হোক। তবে স্যার, আমি ট্রোপার মতো স্যারের বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, কারণ একজন শিক্ষকের বিরুদ্ধে এইসব ছড়া আমি এটা করতে পারবো না স্যার। শিক্ষা হলো যাতে মেরুদণ্ড, যদি মেরুদণ্ডই ভেঙে যায় তাহলে আর কি অবশিষ্ট থাকে বলুন স্যার? আমি তোমার কথা বুঝতে পারছি না, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এটাকে মূল থেকে উৎপাদন করতে হবে, না হলে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়বে। আমরা এর মূলে যাব, যে দোষী তার শাস্তি পেতেই হবে। তুমি চিন্তা করো না। আর শোনো, যদি তদন্তের খাতিরে লাগে তাহলে তোমাকে আবার ডেকে নেব। স্যার প্লিজ আমাকে আর এসবের মধ্যে জড়াবেন না, আমি বিপদে পড়ে যাব। তুমি কোনো ধরনের কোনো বিপদে পড়বে না, আমি আছি তোমার সঙ্গে। আর তোমাকে প্রোটেক্ট করা সম্পূর্ণ আমার দায়িত্ব। তুমি আসো তাহলে। আসসালামু আলাইকুম। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে আলপনা কি। মনের স্মৃতিতে আলপনা কি। মনের স্মৃতিতে এখন
কল্পনা কি আরে আবার কেমন আছেন? আরে কামরুল ভাই, আপনি কেমন আছেন? ভালো? জি ভালো। কি অবস্থা? এই তো ভালো। ওই কাকা আইছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ভালো আছে বা তুমি কেমন আছো? জি ভালো আছি। হঠাৎ করে তোমরা তো আর আজকাল আমার ওদিকে যাওই না, আমি কি করবো আর? তোমাদেরকে দেখতে চলে এলাম। কি করব চাচা, আপনি তো জানেনই আমাদের বাড়ির অবস্থা, একটু ঝামেলার মধ্যে আছি। চাচা আপনি বসেন, তাহলে আমি বাবাকে ডাকি। হ্যাঁ একটু ডেকে। বাসার সবাই ভালো আছে তো? আচ্ছা ভালো আছে, ভালো আছে আচ্ছা সবাই। বসেন চাচা, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। জি। আফরোজা, ড্রয়িং রুমে চা নাস্তা দাও। বাবা, বাবা। ত্রোপা, আমি এখন তোমাকে কিছু প্রশ্ন করব, আশা করি তুমি ঠিক ঠিক জবাব দেবে। আমার পারসেপশন, তুমি প্রফেসর ফয়সালকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছো। না স্যার। লেট মি ফিনিশ। কিন্তু আই এম নট ক্লিয়ার, তুমি কেন তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো? এই মিথ্যা এলিগেশন আনার কি কারণ থাকতে পারে? আমার হিসাবে 2-3টা কারণ হবে। প্রথমত, তুমি টিচারের কাছে স্বার্থ চরিতার্থ করার ব্যাপারে চেষ্টা করেছিলে, সেটা মার্কস বেশি পাবার ব্যাপারেও হতে পারে, কিন্তু সুবিধা করতে পারোনি বলেই শোধ নেওয়ার জন্য তুমি এই কাজ করেছো। না স্যার। ত্রোপা, আমাকে বলতে দাও, তুমি পরে বলার সুযোগ পাবে। ফয়সাল যে ধরনের মানুষ, তাতে এই ধরনের অনৈতিক কাজ তিনি করতেই পারেন না। দ্বিতীয় হলো, তুমি কারো প্ররোচনায় এই কাজটি করেছো কিংবা তোমাকে দিয়ে করানো হয়েছে, তার পেছনেও কারণ আছে। সেটা হচ্ছে ভয় অথবা লোভ। তোমাকে কেউ ভয় বা লোভ দেখিয়ে কাজটা করিয়ে নিয়েছে। স্যার আমি। তৃতীয় কারণ হলো, তুমি ফয়সালের বাসা থেকে নিজেই প্রশ্ন চুরি করে নিয়েছো, তারপর সেটা ফাঁস করেছো। এরপর ফয়সাল যখন তোমাকে চার্জ করলো, তখন তুমি ঘটনা উল্টে দিয়ে তার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ আনলে। না স্যার, আমি কোনো প্রশ্নপত্র ফাঁস করিনি। করেছো ত্রোপা, করেছো। ফয়সাল আমাকে বলেছে যে তুমি প্রশ্নপত্র ফাঁস করেছো এবং আমার কাছে তার প্রমাণ আছে। স্যার কি প্রমাণ আছে? তুমি সেদিন ফয়সালের বাসায় গিয়েছিলে যখন ফয়সাল বাসায় ছিল না। বাসায় ছিল না তার একমাত্র মেয়ে রুহিও। তোমার কাজ হচ্ছে রুহিকে বাসায় নিয়ে আসা স্কুল থেকে এবং ফয়সালকে তার লেখালেখিতে সাহায্য করা। তাহলে তুমি সে সময় তার বাসায় কেন গিয়েছিলে? আমি ভেবেছিলাম স্যার বাসায় আছেন, তাই আমি গিয়েছিলাম। যদি তাই হবে তাহলে অতক্ষণ কি করছিলে? দারোয়ান বলেছে তুমি ঘণ্টাখানিক থেকে তারপরে নিচে নেমে গেছো। দারোয়ানকে সেদিন তুমি বলেছো তুমি সিঁড়িতে অপেক্ষা করে তারপর চলে গিয়েছো। জি স্যার। তোমার কাছে চাবি ছিল। আমার প্রশ্ন হচ্ছে তুমি ঘরে না ঢুকে সিঁড়িতে অপেক্ষা করছিলে কেন?
তুমি তো চাইলে ঘরে ঢুকতে পারতে। আমি ইচ্ছে করেই বাসায় যাইনি স্যার। মিথ্যা কথা কেন বলছো ত্রোপা? তোমার এই মিথ্যা কথা টিকবে না। যেটা সত্য সেটা স্বীকার করো। তুমি ওই 1 ঘন্টা ফয়সালের বাসায় ঢুকে প্রশ্ন কপি করেছো, তারপর প্রশ্ন কপি করার শেষে তুমি বাসা ছেড়ে চলে গেছো। এই সত্য? না স্যার, এটা সত্যি না। এরপর ফয়সাল যখন তোমাকে চার্জ করে তখন তুমি ভুল পাল্টে ফেলো। ফয়সাল তো তোমার প্রতিক্রিয়ায় হতভম্ব হয়ে যায়। তুমি তার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন নিয়ে এসেছো যে ফয়সাল তোমাকে অ্যাবিউজ করার চেষ্টা করেছে, এবং তুমি ফয়সালকে শারীরিকভাবে আঘাত করেছো। ছাত্রী হয়ে তুমি একজন সম্মানিত শিক্ষকের গায়ে কিভাবে হাত তুললে? তোমার হাতে একটু কাঁপলো না? স্যার, আমি কোনো শিক্ষকের গায়ে হাত উঠাইনি। আমি আমার নিজেকে রক্ষা করার জন্য তার গায়ে হাত উঠিয়েছি। একদম মিথ্যে বলবে না। তুমি যে ফয়সালের বাসা থেকে প্রশ্ন কপি করে এনেছো সেটা এখন আমার হাতে আছে। এখন এই প্রশ্নপত্রে যদি তোমার হাতের ছাপ পাওয়া যায় তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তোমার কাছে স্বীকার করো ত্রোপা, ঘটনা আসলে কি হয়েছিল। তুমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর এলিগেশন নিয়ে এসেছো। সত্যটা যদি প্রকাশ না পায় তাহলে তুমি ফেঁসে যাবে। তোমার শাস্তি হতে পারে। তোমার বিরুদ্ধে যাবজ্জীবন জেল হতে পারে, কারণ তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছো। সুতরাং সত্যটা তোমার স্বীকার করা উচিত। স্যার, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি যা বলেছি, যা বলছি সব কিছু সত্য। তুমি যদি এখন সত্যটা আমাকে বলো তাহলে আমি পিছনের সব কথা ভুলে যাব। আমি চেষ্টা করব তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করার। তুমি আমার কাছে সত্যটা বলো। তোমার হাতে এখনো সুযোগ আছে। স্যার, আমি বলছি আমি মিথ্যে কথা বলিনি। আমি যা বলছি সব সত্য কথা বলছি স্যার। কেমন আছেন? আছি আছি, কেমন আছেন? আপনি কেমন আছেন? আছি আছি, আলহামদুলিল্লাহ ভালো। বসুন বসুন প্লিজ। আপনি তো আর যাবেন না আমার ওখানে, তাই আমি চলে এলাম। তারপর আবার ওই যে বিআইন সাহেবের হাতে গরম গরম ওই সিঙ্গারা, এটা আবার সামলাতে পারলাম না, চলেই আসলাম। সিঙ্গারার সাথে কিন্তু আরেকটা কথা ছিল। সেটা আবার কি বিআইন সাহেব? দাবা। হ্যাঁ, দাবা হয়ে যাবে। হ্যাঁ সেটা তো হবেই। যদিও আমার অনেক দিনের প্র্যাকটিস না, আমি তো খুব একটা আপনার মতো রেগুলার খেলি না আর কি। না না, হ্যাঁ অসুবিধা নেই। যারা একবার খেলেছে ওরা সবসময় মুখ কিছু আমার হাত তুলে ঠিক আছে। রিনা, রিনা, এই সিঙ্গারা টিঙ্গারার ব্যবস্থা কি হয়েছে না হবে? ওনাকে কিন্তু দাওয়াত করে এনেছি, সিঙ্গারা খাওয়ানো হবে গরম গরম, তাই তো? আবার বিআইনের হাতে। অবশ্যই আমি মাকে বলছি সিঙ্গারা সাহায্য করার জন্য। বাবা, তোমাদের কি কিছু লাগবে? আর
চা। চাটা তো লাগবে, আগে একবার দিতে পারিস, নাস্তার পরে আরেকবার দিবি। ঠিক আছে বাবা। আচ্ছা তোমরা এতক্ষণ কি নিয়ে সময় কাটাবা? বাবা তুমি এক কাজ করো, এই আমাদের ওই কিসের উপরে আলমারির উপরে রাখা আছে দাবার রোগটা, ওটা একটু দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। খেয়ে নিই, তারপরে নাস্তা বানাতে সময় লাগবে, ততক্ষণ তোমরা খেলতে থাকো, আমি ব্যবস্থা করছি। চাচা বসুন একটু। হ্যাঁ আচ্ছা এই আফরোজা, আফরোজা বাবাটা একটু নিয়ে আসো। মা এটা কে রেখেছে? স্যার কয়েকজন ছেলে আসছিল, ওরা লাগিয়েছে। হ্যাঁ, তুমি বাধা দিলে না? স্যার আমি বাধা দিয়েছিলাম, ওরা বলছে যদি আমি বাধা দেই তাহলে ওরা ঝামেলা করবে। আমি আর ভয় পেয়ে কিছু বলি নাই। এটা কেমন কথা? তুমি ভয় পেয়ে যা খুশি তাই করে যাবে? ছেড়ো, এখন ছেড়ো। স্যার ছেলে যদি ওরা ঝামেলা করে সেটা আমি দেখবো, তুমি এখন ছেড়ো। আর যদি কেউ কখনো কিছু লাগাতে আসে, কাউকে লাগাতে দেবে না। আর বলবেন না, আরে সারাদিন তোর দুষ্টমি দেখতে দেখতে আমার দিন পার হয়ে যায়। আরে বিআই সাহেব কি করেছিলেন? তো এলাহি কাণ্ড, এতগুলো আমি খাবো কি করে? আরে না, আমি বলেছিলাম না আপনাকে যে আপনার বেআইন আপনার জন্য গরম গরম সিঙ্গারা আর সমোসা বানাবে। এখন দেখুন, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে বিআই সাহেব, বিআইন সাহেবের হাতের রান্না খেয়ে আপনার যেরকম সৌম্যকান্তি চেহারা হয়েছে না, তা দেখেই বোঝা যাচ্ছে যে বেআইন সাহেবের হাতের সিঙ্গারা এবং সমোসার স্বাদ কেমন হবে। শুনেন, আপনার এই সংসার বচনটা যদি আপনার বেআইনের কানে যায়, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন এসে ওর আতিথেয়তা গ্রহণ করতে হবে, তাতে কিন্তু ছাড় পাবেন না। আরে বেআইনের হাতে রান্না খাওয়ার পরে যদি প্রফুল্ল চিত্তে আপনাকে দাবা খেলা একবার হারাতে পারি না, তাহলে আসতে আমার আর কোনো আপত্তি নেই। শুরু করুন, শুরু করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাহ, সত্যি অসাধারণ বিআই সাহেব, চমৎকার হয়েছে। বিআই সাহেব, আপনি আমার জন্য যে আয়োজন করেছেন না, তাতে তো ভাবছি যে আমি এখানে পার্মানেন্টলি ঘাটিয়ে বসে যাবো। এ আর এমন কি, আপনি রোজ এলে তো আমি মহা খুশি, কারণ 2 গেম দাবা খেলা হয়ে যাবে, ওদিকে আপনার বেআইন এই সিঙ্গারা সমোসাগুলো ভেজে ভেজে পাঠিয়ে দেবে, বাস মজাতে কয়েকদিন চলে যাবে। বেশ, আপনি কিন্তু একটু রোগা হয়ে গেছে। হ্যাঁ, তা তো একটু হয়েছি। রোজ এত রকম ঝামেলা নিয়ে থাকি না, নিজের প্রতি খেয়াল নেওয়ার সময় পাই না। আসলে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে ওরা তো তখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। অতএব আমাদের উচিত হবে আমাদের নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে। আসলেই বিয়ে সাহেব, জীবনটা হঠাৎ করে এমন বদলে গেল, কোনো কিছুই আর সামাল দিতে পারছি না। আরমানটা অসুস্থ, ও চেঞ্জের জন্য বাইরে গেল, ওর জন্য আমি কিছুই করতে পারলাম না। অনেকে হয়তো বলছে যে ওকে আবার বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে ওর বিয়ের কথা আমি ভাবতেই পারছি না। এখনই তাড়াহুড়ো করে কিছু করা ঠিক হবে না। আরমানকে সুস্থ হয়ে ফিরে আসার সুযোগটা দিতে হবে,
তারপরে সময় বুঝে একটা কিছু করে ফেলা যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ, আমিও সেটাই ভেবেছি। তাই তো তোর সুস্থতার কথা চিন্তা করে ওকে দেশের বাইরে পাঠিয়ে দিলাম। খুব ভালো বলেছেন বিআই সাহেব। এখন আরমানের সুস্থ হয়ে ওঠাটাই আমাদের জন্য কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তারপর নোমানটা হঠাৎ করে দেশের বাইরে চলে গেল, আর ফিরবে কিনা সেটা নিয়ে একটা চিন্তা। আর এইদিকে বড় ছেলেটা বহুদিন পরে হঠাৎ করে আবার দেশে ফিরে আসছে, ওখানে নাকি ওর ব্যবসায় কি একটা ঝামেলা হচ্ছে, সেটা নিয়েও চিন্তা। এই সমস্ত কিছু নিয়ে না বিয়ে সাহেব আমার একদম ছন্নছাড়া অবস্থা। বুঝতে পেরেছি। আগে হয়তো অনেক প্রভাব প্রতিপত্তি নিয়ে চলেছে, এখন সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে বিয়ে সাহেব। এভাবেই সব স্থির হয়ে যাবে। নতুনদের পথ করে দিয়ে আমাদেরকে স্থবির হয়ে যেতে হবে। সেটা আমি কি করব? রাস্তাঘাটে এলে হইব, ভার্সিটি ছেড়ে চলে যাবা? এটা আপনি কি বলছেন? আমি তো আপনার কথা অনুযায়ী কাজ করেছিলাম। সব উপরওয়ালার ইচ্ছা। বিনার মৃত্যুটা হয়তোবা এভাবেই লেখা ছিল। আমি আমার বৌমা হারিয়েছি, কিন্তু আপনারা হারিয়েছেন আপনাদের মেয়েকে। কালপিটের থেকে স্টেটমেন্ট পাল্টে যদি ভুল প্রমাণিত হোক, তার ক্ষতিপূরণ অনেক বড়। না স্যার, আমি কোনো মিথ্যে অভিযোগ করিনি। আলপনা